হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে ইট ওয়াজ লং এগো, পোয়েমের টেক্সচুয়াল কোয়েশ্চেন অ্যান্সার। নাম্বার 1, দ্য পোয়েট টক্স অফ হার পাস্ট দ্যাটস ভেরি ডিয়ার টু হার। হাউ ওল্ড ওয়াজ শি দেন? পিক দ্য লাইন ফ্রম দ্য পোয়েম দ্যাট টেলস ইউ হার এজ। পোয়েট এই পোয়েমে বা এই কবিতায় বলেছেন যে তার কাছে তার অতীত খুব প্রিয়। তো তিনি যে অতীতের কথা বলেছেন বা তিনি যে চাইল্ডহুড মেমোরিজের কথা তুলে ধরেছেন, সেই সময় তার কত বছর বয়স ছিল, যে সময়ের ছেলেবেলাকার স্মৃতি তিনি বলেছেন সেটা হচ্ছে তার বয়স কত ছিল সেই সময়। পিক দ্য লাইন ফ্রম দ্য পোয়েম দ্যাট টেলস ইউ হার এজ। পোয়েম থেকে সেই লাইনটা লিখতে বলেছে যেটা থেকে আমরা পোয়েটের সেই সময়কারের এজ জানতে পারি। দ্য পোয়েট ওয়াজ অ্যারাউন্ড 3 years old দেন। কবি ছিলেন সেই সময় তার 3 বছরের মতো বয়স। দ্য লাইন ফ্রম দ্য পোয়েম দ্যাট টেলস হাস হার এজ, যে লাইনটা এই পোয়েমে আমাদেরকে তার এজের ব্যাপারে বলে, সেই লাইনটি হচ্ছে বাট দেন পারহ্যাপস আই ওয়াজ নট মোর দ্যান 3। তখন হয়তো আমার এজ 3 বছরের বেশি ছিল না। এই লাইনটা থেকে আমরা জানতে পারি যে দ্য পোয়েট ওয়াজ অ্যারাউন্ড 3 years old দেন। Number 2, question number 2, what's the poet's oldest memory? কবির সবথেকে পুরানো স্মৃতি কী ছিল? The poet's oldest memory was of an old woman in a red shawl sitting behind a house under a tree with a grey cat on her knee. কবির সবথেকে পুরানো স্মৃতি ছিল এক বৃদ্ধ মহিলা গায়ে রেড কালারের শাল চাপা দিয়ে তিনি বসে থাকতেন একটা বাড়ির পিছনে গাছের তলায়, একটা গ্রে কালারের বিড়াল নিয়ে তার কোলেতে। She gave the poet some bilberries and cream to eat. এছাড়াও তিনি কবিকে কিছু খাবার জন্য বিলবেরিজ মানে জাম এবং ক্রিম দিতেন। তো এটা ছিল কবির সবথেকে পুরানো স্মৃতি। নাম্বার 3, হোয়াট আর দ্য ওয়ার্ডস অফ দ্য ওল্ড উইমেন দ্যাট দ্য পোয়েট রিমেম্বার্স? হোয়াট ডু দে শো অ্যাবাউট হার? কোন ওয়ার্ডগুলো বৃদ্ধ মহিলার কবির মনে পড়ে এবং এই কথা থেকে বৃদ্ধ মহিলার কীরকম মহিলা ছিলেন বৃদ্ধ মহিলা সেটা আমরা জানতে পারি। দ্য ওল্ড উইমেন আস্কস দ্য পোয়েট ইফ শি উড লাইক সাম বিলবেরিজ অ্যান্ড ক্রিম। দিস আর দ্য ওয়ার্ডস দ্যাট দ্য পোয়েট রিমেম্বার্স। সেই বৃদ্ধ মহিলা কবিকে জিজ্ঞাসা করতেন ছেলেবেলায়, যখন পোয়েট ওই অ্যারাউন্ড 3 years old ছিলেন, তো কি জিজ্ঞাসা করতে যে কবির কি নেবার ইচ্ছা কিছু জাম বা ক্রিম, এটাই জিজ্ঞাসা করা হতো কবিকে। কে জিজ্ঞাসা করতো না? সেই বৃদ্ধ মহিলা। ইট শোজ দ্যাট দ্য ওল্ড উইমেন ওয়াজ জেনুইনলি গ্রেসিয়াস, কম্প্যাশনেট উইমেন হু লাভ চিলড্রেন। তার এই কথা জিজ্ঞাসা করার মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সেই বৃদ্ধ মহিলা ছিলেন প্রকৃতই দয়ালু এবং কম্প্যাশনেট মানে সহানুভূতি সম্পন্ন একজন মহিলা, যিনি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডাজ দ্য পোয়েট রিমেম্বার দ্য ওল্ড উইমেন ডুইং? কবির কি মনে পড়ে সেই বৃদ্ধ মহিলার ব্যাপারে? তিনি কি করতেন বৃদ্ধ মহিলা? দ্য পোয়েট রিমেম্বার্স দ্যাট দ্য ওল্ড উইমেন ওয়াজ হামিং আ সং আন্ডার ট্রি। তিনি একটা গাছের তলায় বসে কোনো গান গুনগুন করে গাইতেন। কোয়েশ্চেন নাম্বার 5, হাউ ডাজ দ্য পোয়েট রিমেম্বার দ্য রোড? ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য রোড ইজ বিং কম্পেয়ার্ড টু সামথিং এলস? কবির কীরকম মনে পড়ে সেই রোডের কথা বা সেই রাস্তাটির কথা? তোমার কি মনে হয় এই রোডটাকে কি অন্য কিছুর সাথে তুলনা করা হয়েছে? দ্য পোয়েট রিমেম্বার্স দ্যাট দ্য রোড ওয়াজ লং ডাস্টি অ্যান্ড দেয়ার ওয়াজ হিট অন দ্য রোড। কবির মনে পড়ে যে রোডটা ছিল বেশ দীর্ঘ, ধুলোয় ভরা এবং রাস্তায় অনেক সূর্যের তাপ ছিল। আই কনসিডার দ্যাট দ্য রোড ইজ বিং কম্পেয়ার্ড টু দ্য লাইফ লেফট ইন ফ্রন্ট অফ দ্য চাইল্ড। আমার মনে হয় যে রাস্তাটাকে বলা হয়েছে বা তুলনা করা হয়েছে এটা হচ্ছে সেই জীবনের সাথে, যেটা একটা বাচ্চার সামনে বা একটা বাচ্চা শিশুর সামনে পড়ে রয়েছে যে রাস্তা। লং ডাস্টি হিট রেফার টু দ্য স্ট্রেনাস টাস্ক অফ গ্রোয়িং আপ অ্যান্ড এক্সিস্টিং ইন দ্য ওয়ার্ল্ড উইথ অল ইটস স্ট্রাগলস অ্যান্ড প্রবলেমস। আর এখানে যে দীর্ঘ ধুলো ভরা এবং রোদের তাপ, এগুলো বলতে বোঝায় যে মানুষের একটা বাচ্চার বেড়ে ওঠা, সেটা হচ্ছে খুব কঠোর একটা কাজ। তাকে বেড়ে উঠতে হয়, এই পৃথিবীতেই বসবাস করতে হয়, বেড়ে উঠতে হয়, সমস্ত রকম স্ট্রাগলস, বাধা দ্বন্দ্ব পেরিয়ে, সমস্যা পেরিয়ে তাকে বড় হতে হয়।
Question number 6. Why do you think that the poet uses a simple conversational style of writing in the poem? তুমি কি মনে করো, তুমি কেন মনে করো যে কবি এখানে খুব সহজ সরল বলার স্টাইল ব্যবহার করেছেন বা লেখার স্টাইল ব্যবহার করেছেন এই পোয়েমে? The poet uses a simple conversational style of writing in the poem because the memory of being shared here is of a 3-year-old girl. কবি এখানে খুব সিম্পল কনভারসেশনাল স্টাইল অফ রাইটিং, লেখা বলার যে ধরনটা লেখার যে ধরনটা সেটা খুব সিম্পল ব্যবহার করেছেন, কারণ তিনি এখানে একটা 3 বছরের বাচ্চা শিশুর স্মৃতির কথা তুলে ধরেছেন। অ্যাজ চিলড্রেন হ্যাভ আ ভেরি সিম্পল ভিউ পয়েন্ট টুয়ার্ডস লাইফ, যেহেতু বাচ্চাদের খুব সহজ সরল দৃষ্টিভঙ্গি থাকে জীবনের প্রতি, দ্য পোয়েট ইউজেস হেয়ার আ সিম্পল স্টাইল অফ রাইটিং, তাই কবি এখানে খুব সহজ সরল স্টাইল ব্যবহার করেছেন লেখার জন্য। দেন আই গ্রিউ আপ, ইউ সি, হোয়াটস দ্য পোয়েটস টোন হেয়ার, হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তারপরে আমি বড় হয়ে উঠলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কবি কী ধরনের টোন ব্যবহার করেছেন এবং কেন তোমরা এটা মনে করো? I think the poet uses a melancholic tone here. I think so because growing up is a troublesome journey. আমার মনে হয় কবি এখানে একটা মেলানকোলিক টোন ব্যবহার করেছেন। মেলানকোলিক মানে দুঃখিত একটা টোন। আমার এরকম মনে হয়েছে কারণ জীবনে বড় হয়ে ওঠা ছোট থেকে, এটা অনেকটাই কঠিন একটা জার্নি, অনেক বাধা দ্বন্দ্ব সমস্যা পেরিয়ে এই জার্নিটা পার করতে হয়, বড় হতে হয়। As we grow up, the struggle in our lives increases. আর যত আমরা বড় হতে থাকি, জীবনে বেড়ে উঠতে থাকি, তত বেশি আমাদের জীবনে সমস্যাও কিন্তু বাড়তে থাকে। Number 8. The poet uses many images fill in the table to bring out the different types of images that the poet evokes. কবি এই কবিতায় বিভিন্ন রকমের ইমেজেস বা চিত্র তুলে ধরেছেন। সেগুলো কী কী? যেমন ভিজুয়াল ইমেজেস, সাইট, চোখে দেখা যায় এরকম কিছু চিত্র বা ইমেজ তুলে ধরেছেন। সেটা কী কী না, আ মাউন্টেন, একটা পাহাড়, অ্যান ওল্ড হাউস, একটা পুরানো বাড়ি, আর ট্রি, একটি গাছ। কি অডিটরি ইমেজ ব্যবহার করেছেন, মানে শোনা যায় এরকম, যেমন দ্য ক্যাট পার্ড, বিড়ালের ম্যাও ম্যাও শব্দ, দ্য ওল্ড উইম্যান ওয়াজ হামিং, বৃদ্ধ মহিলার গুনগুন করে কিছু গাওয়া। গাস্টেটরি ইমেজেস মানে টেস্ট, টেস্টের জন্য কীরকম তিনি ইমেজ তুলে ধরেছেন এই পোয়েমে, না দ্য টেস্ট অফ দ্য বেরিজ, সেই জামের যে স্বাদ। অলফ্যাক্টরি ইমেজেস মানে স্মেল বা ঘ্রাণ, ঘ্রাণের যে ইমেজ তুলে ধরেছেন সেটা হচ্ছে সেই লাইনটা কি না, দ্য স্মেল অফ এভরিথিং দ্যাট ইউজ টু বি, সব কিছুরই একটা সুগন্ধ ছিল। আর ট্যাকটাইল ইমেজেস মানে টাচ, যেটাকে টাচ করা যায় এরকম কিছু ইমেজ তুলে ধরেছেন, যেমন দ্য গ্রে ক্যাট অন হার নি, সেই ধূসর কালারের বিড়ালটা তার কোলে বসে থাকতো। আর একটা ছিল দ্য ফিল অফ দ্য সান, সূর্যের যে তাপ, যেটা গায়ে অনুভব হয় বা অনুভব করা যায়। Question number 9. Pick out the words, phrases that are repeated. Why does the poet uses this literary device? সেই সমস্ত ওয়ার্ডস বা ফ্রেজগুলো লেখো যেগুলো এই পোয়েমে রিপিট করা হয়েছে বা বারবার ইউজ করা হয়েছে, আর কবি কেন এরকম লিটারারি ডিভাইস অফ রিপিটেশন ব্যবহার করেছেন। যে সমস্ত ফ্রেজগুলো এখানে রিপিট হয়েছে সেগুলো হচ্ছে ইট ওয়াজ লং এগো, সো লং এগো, এই কথাগুলো বারবার রিপিট হয়েছে। রিপিট হওয়ার কারণ কবি একটা পোয়েটিক টাচ, একটা কবি টাচ দিয়েছেন তার স্মৃতিকে পুনরায় উল্লেখ করায় বা পুনরায় বলায় পাঠকদেরকে। দ্য পোয়েট রিপিটস দিস ফ্রেজেস টু এমফাসাইজ দ্যাট দ্য মেমোরি ইজ ভেরি ওল্ড। কবি এই ফ্রেজগুলো বারবার রিপিট করেছেন, তিনি এটা জোর দিয়ে দেখাতে চেয়েছেন যে তার স্মৃতিগুলো ভীষণ পুরানো, তার স্মৃতি। Question number 10. Rhetorical questions are questions that are asked to make a point rather than to get an answer. Rhetoric question হচ্ছে এমন প্রশ্ন যেটা আমরা করে থাকি নিজের বক্তব্যকে জোর দিয়ে বলার জন্য, কারো কাছ থেকে কোনো উত্তর পাবো সেই আশায় এই কোয়েশ্চেনগুলো করা হয় না, এটাকে রিটোরিক্যাল কোয়েশ্চেন্স বলে। তো সেই রিটোরিক্যাল কোয়েশ্চেন এই পোয়েমে কোন লাইনটা, আর কেন তোমার মনে হয় যে স্পিকার এখানে এই রকম কোয়েশ্চেন করেছেন? The rhetorical question the poet asks, I will tell you, shall I, something I remember. যে রিটোরিক্যাল কোয়েশ্চেন কবি ইউজ করেছে সেটা হচ্ছে আমি কি তোমাদেরকে বলতে পারি, আমি তোমাদেরকে বলবো, সেটা কি বলতে পারি, সামথিং আই রিমেম্বার, যা কিছু আমার মনে আছে। দ্য পোয়েট ওয়ান্টস টু শেয়ার হার চাইল্ডহুড মেমোরিজ উইথ দ্য রিডার্স অ্যান্ড চিলড্রেন ইন্টেন্ড টু ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। কবি এখানে বলতে চেয়েছেন তার ছেলেবেলার স্মৃতির কথা, কাদেরকে না, রিডার্সদেরকে।
আর ছেলেমেয়েরা সেটাই যেটা করতে চায় সেটাই করবে বলে তারা ইন্টেন্স মানে মনস্থ করে নেয়। সো দ্য পোয়েট ইউজেস হেয়ার রেটোরিক কোয়েশ্চেন, তাই কবি এখানে এই রেটোরিক্যাল কোয়েশ্চেনটি ব্যবহার করেছেন। হেয়ার শি ইজ নট সিকিং এনি পারমিশন, এখানে তিনি কারো কাছ থেকে কোনো পারমিশন চাইছেন না সেটি জিজ্ঞাসা করবার জন্য, এমনি জাস্ট জিজ্ঞাসা করেছেন নিজের বক্তব্যটাকে বলবে বলে। সি জাস্ট ওয়ান্টস টু শেয়ার হার চাইল্ডহুড মেমোরিজ, তিনি শুধু এইটুকুই চেয়েছেন তার শৈশবকালের স্মৃতি তিনি শেয়ার করবেন রিডার্সদের সাথে। এরপরে আছে রেফারেন্স টু কনটেক্সট, এটা হচ্ছে তোমার শুধু অ্যান্সার দেওয়া আছে এখানে, টেক্সট থেকে দেখে নিতে হবে কোয়েশ্চেনগুলো। এক্সট্রাক্ট 1-এ বলেছে হাউ ইট ফেল টু বি ট্রি called real, I remember. Do you like bilberries and cream for tea? I went under the tree. 3 বছর বয়সে কীরকম অনুভূতি হয়? called real সেই বৃদ্ধ মহিলা আমাকে বলে বা আমাকে জিজ্ঞাসা করে, তোমার কি বিলবেরিজ পছন্দ, ক্রিম পছন্দ, তুমি কি নিতে চাও সেগুলো চায়ের সাথে? তারপরে আমি চলে যাই গাছের তলায়। এখানে কল্ড রিয়েল বলতে কি সাজেস্ট করেছেন কবি? What does the line called real suggest about the poet's feelings? Answer, it shows that the line called real suggests that the poet as a child felt acknowledged and important when the women spoke to her directly. কল্ড রিয়েল বলতে বুঝিয়েছেন কবি যে একজন শিশু হিসেবে তিনি নিজেকে অ্যাকনলেজড মানে তাকে যে কেউ স্বীকার্য করছে বা তাকে কেউ ইম্পর্টেন্ট মনে করছে সেই শিশুটাকে। when the women spoke to her directly, যখন সেই বৃদ্ধ মহিলা সেই শিশুটার সাথে ডিরেক্টলি কথা বলে তখন শিশুটা এইরকম বোধ করে যে তাকে মানে ইম্পর্টেন্ট মনে করা হচ্ছে বা তাকে কেউ স্বীকার্য করছে। নাম্বার 2 কোয়েশ্চেন বলেছে হু ইজ স্পিকিং ইন দ্য সেকেন্ড লাইন অ্যান্ড হোয়াট ডাজ শি অফার। এই যে সেকেন্ড লাইন, এতে কে কথা বলছে এবং তিনি কি অফার দিচ্ছেন শিশুটিকে? দ্য ওল্ড উইমেন ইজ স্পিকিং ইন দ্য সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনে বৃদ্ধ মহিলা কথা বলছেন, অ্যান্ড শি অফার্স দ্য পোয়েট বিলবেরিজ অ্যান্ড ক্রিম ফর টি, এবং তিনি কবিকে বলছেন যে কবি কি বিলবেরিজ এবং ক্রিম নিতে চান চায়ের সাথে। কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে হোয়াট ডাজ দ্য জেস্টার অফ অফারিং বেরিজ অ্যান্ড ক্রিম টেল ইউ অ্যাবাউট দ্য উইমেন। এই যে মহিলার বিলবেরিজ এবং ক্রিম অফার করা, এ থেকে আমরা তার কীরকম চরিত্র বলে জানতে পারি বৃদ্ধ মহিলার। The gesture of offering bilberries and cream tells us that the old woman was a genuinely gracious and compassionate woman who loved children. এটা থেকে আমরা জানতে পারি যে তিনি একজন প্রকৃত দয়ালু এবং সহানুভূতি সম্পন্ন মহিলা ছিলেন যিনি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। এক্সট্রাক্ট 2-তে বলেছে দিস ইজ দ্য ফার্থেস্ট থিং আই ক্যান রিমেম্বার, এটাই সব থেকে পুরানো জিনিস যেটা আমার মনে আছে। ইট ওন্ট মেন্ট মাচ টু ইউ, এই স্মৃতিগুলো হয়তো তোমাদের কাছে বিশেষ অর্থ নেই, ইট ডাজ টু মি, কিন্তু এটা আমার কাছে মূল্য অনেক এই স্মৃতিগুলোর। দেন আই গ্রিউ আপ ইউ সি, তারপরে আমি বেড়ে উঠি বা বড় হয়ে যাই, যেটা তোমরা দেখতেই পারো। এখানে বলেছে কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্সার দেওয়া আছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ফার্থেস্ট থিং আই ক্যান রিমেম্বার। দ্য ফার্থেস্ট থিং আই ক্যান রিমেম্বার বলতে কবি কী বলেছেন বা কী বুঝিয়েছেন? The furthest thing I can remember means it is her earliest memory from childhood, এটা হচ্ছে তার ছেলেবেলাকার সব থেকে পুরানো স্মৃতি বা প্রথম দিককার স্মৃতি। নাম্বার 2 বলেছেন হোয়াই ডাজ দ্য পোয়েট সে ইট ওন্ট মিন মাচ টু ইউ, কেন কবি এই কথা বলেছেন যে আমার এই স্মৃতিগুলোর হয়তো তোমাদের কাছে বিশেষ অর্থ নেই। দ্য পোয়েট সেজ ইট ওন্ট মিন মাচ টু ইউ অ্যাজ সি অ্যাকনলেজেস দ্যাট, তিনি এটা স্বীকার করেছেন যে হার চাইল্ডহুড মেমোরি মে সিম অর্ডিনারি টু আদার্স, তার শৈশববেলার স্মৃতিগুলো অর্ডিনারি মনে হতে পারে, সাধারণ মনে হতে পারে অন্যদের কাছে বা রিডার্সদের কাছে, বাট ইট হোল্ডস আ গ্রেট পার্সোনাল ভ্যালু ফর হার, কিন্তু এই স্মৃতিগুলোর তার নিজের কাছে একটা বিশেষ মূল্য রয়েছে ব্যক্তিগত দিক থেকে। নাম্বার 3 বলেছে হাউ ডাজ দ্য টোন চেঞ্জ ইন দ্য ফাইনাল লাইন, ফাইনাল লাইনের টোন কীভাবে চেঞ্জ হয়েছে? In the final line, the tone shifts from nostalgic to melancholic. Nostalgic মানে পুরানো স্মৃতি পরে মনে পড়া বা মনে করা, মিস করা স্মৃতিগুলোকে। তো সেই নস্টালজিক টোন থেকে কোন টোনে গেছে? মেলানকোলিকে, মানে এটা দুঃখের টোন। As she acknowledges growing up from innocence to from innocence, এখানে and হবে না, এখানে to হবে, innocence to experience.
যেহেতু তিনি স্বীকার করেছেন তার বেড়ে ওঠা অনভিজ্ঞ একটা স্টেট থেকে অভিজ্ঞতার স্টেটের দিকে, মানে ইনোসেন্স থেকে এক্সপেরিয়েন্সের দিকে যাওয়া, অভিজ্ঞতার দিকে যাওয়া, যেখানে যেতে গেলে আমাদেরকে অনেক বাধা, সমস্যা, স্ট্রাগলস পার করে যেতে হয়। তাই শেষের যে টোনটা সেটা তার মেলানকোলিক ছিল। So guys, if you like my video, please subscribe my channel, like and share my video. Thank you.